প্রথমত জিরো টলারেন্স এটা একটা রাজনৈতিক বক্তব্য এবং এখন যে বাস্তবতা, দুর্নীতির যে বাস্তবতা, এটার সঙ্গে জিরো টলারেন্সটা রিভার্স হয়ে গিয়েছে। মানে কেউ দুর্নীতি করবে, আমি একটু সহ্য করব না, এটা হলো জিরো টলারেন্সের মূল থিম। আর এখন জিরো টলারেন্স হলো এরকম, আমার চোখের সামনে তুমি যত ইচ্ছা তত দুর্নীতি করো, আমি মরে গেলেও নড়ব না, আমি কোনো রিয়াকশনই দেখাবো না, আমি একটা পাথরের মতো বসে থাকবো, হিমালয়ের মতো আমি অটল থাকবো, তুমি আমার চোখের সামনে যত দুর্নীতি করো। ফলে একটা সুন্দর রাজনৈতিক স্লোগান জিরো টলারেন্স, এটা এই আমাদের সমাজের একটা বিরাট শ্রেণীর একটা সিন্ডিকেটের কর্মকাণ্ডের কারণে এটা এখন একটা রিভার্স হয়েছে, একটা গালিতে পরিণত হয়েছে। জিরো টলারেন্স ইজ নট এ গুড ওয়ার্ড নাও। এটা যদি কেউ বলে, ম্যাটেরিয়ালাইজ করতে চায়, ওন করতে চায়, এটা একটা গালিতে পরিণত হয়েছে। এই হলো ব্যাপার। মানে জিরো টলারেন্সের সংজ্ঞাটা পরিবর্তন একদম পুরো রিভার্স হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, এবং এটা এখন গালি। জিরো টলারেন্স বললেই এটা একটা গালি, ইটস এ ব্যাড ওয়ার্ড নাও। তো যার জন্য মানে আওয়ামী লীগের কোনো লোকের উচিত, যাদের একটু লেখাপড়া আছে তাদের উচিত এই শব্দটা পরিবর্তন করে নতুন আর একটা শব্দ বের করা যায় কি না এদের ধরার জন্য, এটা বেটার হবে। আদারওয়াইজ এই পুরনো শব্দটা চলে না। একটা এক দুই নম্বর হলো যে দুর্নীতির যে তথ্যগুলো আসছে, ছোট 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 তথ্যগুলো আসছে, এবং আমরা অবাক করার ব্যাপার হলো যে কয়টি ঘটনা এই মুহূর্তে আমাদের চোখের সামনে ঘটে গেছে, আমরা খুব হইচই করছি, এই রাম গেল, শাম গেল, যদু গেল, মধু গেল, না জানি কী হলো, আজকে আমত হবে, কাল ওটা হবে, এসব নিয়ে আমাদের হতাশার কোনো শেষ নেই। কিন্তু ওদের চাইতেও, ওদেরকে যদি আপনি মানে দুর্নীতি রাজ্যের অবোধ শিশু, এ ফিডার বয় হিসাবে আপনি তুলনা করতে পারেন, এর কারণ হলো যে ওদের জন্মদাতা, ওদের গডফাদার, ওদের নেতা, কিংবা ওদের পিতা যদি বলেন, সব মিলিয়ে যাদেরকে একেবারে দুর্নীতির নীলতিমি বলা যেতে পারে, এরা যদি হয় পুঁটি মাছ, ওরা হলো নীলতিমি। তো সেই নীলতিমিরা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে দেখছি, তাদের কথা শুনছি, এবং আশ্চর্য ব্যাপার হলো এদের অনেকেই আবার আমাদের সামনে ওয়াজ নসিহত করছে, আমাদেরকে সততার সবক দিচ্ছে। তদ্রূপে যে এখন যে সমস্ত লোকজন যাদের বিরুদ্ধে কথা হচ্ছে, এদেরও একটা সময় ক্ষমতা ছিল। যখন ক্ষমতা ছিল তখন এদের বিরুদ্ধে কিন্তু আমরা কেউ বলিনি, আপনিও বলিনি, আমিও বলিনি। বরং আমাদের মধ্যে অনেক দুর্বল চিত্তের মানুষ, এরা যদি কেউ কাউকে ডাকতেন, দেখে যদি বলেন যে আমাকে একটু দুলাভাই ডাকো, সে বলতো ঠিক আছে, আমি আপনাকে দুলাভাই ডাকবো। কেউ যদি বলতো আমার জুতাটা একটু পরিষ্কার করতো, সে অনেক লোক ছিল আমাদের এই সমাজে, এখন আমরা তারা খুব গালাগালি করছি, আমরা ওদের কিন্তু জুতা পরিষ্কার করতাম। তো এই একটা যে বিবর্তন, মানে ক্ষমতা চলে গেলেই আমরা তার উপর সবাই ঝাঁপিয়ে পড়ি, এটা আমাদের জন্য একটা নতুন শিক্ষা। দুই নম্বর হলো যে এখন যারা ক্ষমতায় আছেন তাদের জন্য এটা একটা রেড সিগন্যাল যে ডেস ইজ কামিং। চুনোপুঁঠির যদি এই অবস্থা হয়, 1000 কোটি ইকুইভ্যালেন্ট চুনোপুঁঠি সমান সমান 1000 কোটি, তাহলে নীলতিমির সমান সমান কত হাজার কোটি টাকা হতে পারে। এইগুলো আমরা অঙ্ক কষতে থাকুক, আর তারাও এর পরিণতিটা বুঝতে থাকুক। আর থার্ড হলো, দেশে এই যে একজন অত্যন্ত সম্মানিত বিচারপতি আছেন, অ্যাপিলেট, শুধু যেন বিচারপতি নেই, অ্যাপিলেট ডিভিশনের অত্যন্ত আলোচিত একজন বিচারপতি আছেন, উনি নিজেও স্বীকার করবেন যে দুনিয়াতে আমরা বিচার করি, কিন্তু দেয়ার ইজ এ ডিভাইন জাস্টিস। প্রকৃতির একটা বিচার আছে, প্রকৃতির একটা প্রতিশোধ আছে। প্রকৃতি যখন কারো জন্য কোনো একটা বিচার অপরিহার্য করে তোলে, তখন পৃথিবীর সমস্ত বিচারালয়গুলো কিন্তু তার বিচার করতে বাধ্য হয়ে যায়। তো এখন এই যে দুর্নীতিবাজরা মানুষের হক নষ্ট করতে করতে, এত মানুষের অভিশাপ, এত মানুষের কান্না, এত মানুষের আহাজারি, তাদের মাথার উপর এত বড় বোঝা হয়ে গেছে যে আসমান থেকে গজব আকারে তাদের উপর এমন কিছু নাজিল হয়েছে যে পৃথিবীর কোনো মানুষ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কোনো মানুষ তাদেরকে আশ্রয় দেওয়ার পর্যায়ে কিন্তু এখন আর নেই। কোনো মানুষ তাদেরকে বুকে জড়িয়ে ধরার মতো অবস্থা নেই যে আয় বাবা আয়, তোর টাকা আছে, আমি এখন তোর সাথে বন্ধুত্ব করতে চাই। তারা এভাবে পৌঁছে গিয়েছে। সো এটা আমাদের জন্য একটা শিক্ষা এই সমসাময়িক কালে।